This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH বাস ধর্মঘটে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মালিক পক্ষের তরফ থেকে, যে সংগঠনের তরফ থেকে, তারা তাদের সিদ্ধান্তে অনড়। কারণ যে বৈঠক হলো সেই বৈঠক সম্পূর্ণভাবে নিষ্ফলা, অর্থাৎ নির্যাস শূন্য। এই বৈঠকে আগে তারা যা ডিসাইড করেছিলেন, অর্থাৎ তারা ধর্মঘটের পথে এগোবেন, সেটা তারা বৈঠকের পরেও এই একই কথা বলছেন। 22 থেকে 24 মে 3 দিনের বাস মিনি বাস ধর্মঘট হচ্ছেই, সেটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। আমি সায়ন্তর সঙ্গে কথা বলতে চাইবো। সায়ন্ত, তাহলে শেষ পর্যন্ত কি ধর্মঘটই মানে পথ তাদের কাছে? একদমই, দেখো ধর্মঘটেই তারা অনড়। মূলত বেসরকারি বাস মিনি বাস সংগঠনের মালিকরা আজকে পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহনকে একটা বিষয় নির্দিষ্ট করে জানিয়েছেন, যেভাবে পুলিশের জুলুমবাজি বেড়েছে, যেভাবে কোভিড পিরিয়ডের পর বাসগুলো বসে গিয়েছে, অথচ 15 বছরের মেয়াদ উত্তীর্ণ বাসগুলো নিয়ে রাজ্য সরকারের কোনো পদক্ষেপ নেই। সেই অবস্থায় দাঁড়িয়ে রাজ্য সরকার একের পর এক নীতি চাপিয়ে দিচ্ছে বেসরকারি বাস এবং মিনি বাস সংগঠনগুলির ওপরে। সেই কারণে কিন্তু বাস মালিক সংগঠনগুলো সমস্ত বাস আগামী 22 থেকে 24 পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে গোটা বাংলা জুড়ে। কারণ যদি না বন্ধ বা ধর্মঘট ডাকা হয়, রাজ্য সরকারের হুঁশ ফিরবে না, এমনই দাবি করছেন এই বাস মিনি বাস সংগঠনের কর্তারা। তারা কিন্তু এদিন বৈঠকে এও মনোবল জানানোর চেষ্টা করে, যে ধরনের পোর্টাল খোলা হচ্ছে পরিবহন দপ্তরের তরফে, তাতে তাদের জরিমানা বাড়বে, তাদের কেস দেওয়ার ক্ষেত্রে জটিলতা বাড়বে। তারপরেও রাজ্য সরকারের পরিবহন দপ্তরের প্রধান সচিব কোনো রকম গুরুত্ব দিচ্ছে না তাদের বক্তব্যে, এমনকি পরিবহন মন্ত্রীও নিরুত্তর থাকছেন। এই অবস্থায় দাঁড়িয়ে ধর্মঘটে যাওয়াটাই তারা শ্রেয় বলে মনে করেছেন। এই আজকে যখন বৈঠক ছিল, বৈঠকে সচিবকে জানিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করে পুলিশের জুলুমবাজি কমাতে হবে, নইলে তারা এই বক্তব্য আমাদের কাছে এসেছে। অবশ্যই পরিবহন মন্ত্রীর বক্তব্য শুনবো এবং অপরপক্ষই বা কি বলছে শোনাবো দর্শকদের। তাদের যে যে ধরনের অভিযোগ ছিল, প্রশাসনের প্রতি যে অভিযোগগুলো ছিল, সেগুলো যথাসম্ভব সমাধানের আশ্বাস আমরা দিয়েছিলাম। আলোচনার মাধ্যমেই সমাধান হতে পারে, বন্ধ কোনো সমস্যার সমাধানের পথ নয়। সাধারণ মানুষকে বিপর্যস্ত করে অস্বস্তিতে ফেলে কোনো আন্দোলনের কর্মসূচি গ্রহণযোগ্য হতে পারে না। একটুখানি নিয়ম ব্রেক করলেই সেটা ই চালানের মাধ্যমে বাস মালিকদের কাছে কেস চলে যাচ্ছে। মূলত এগুলো নিয়ে তাদের অভিযোগ ছিল। আমরা অনেকগুলো পথ তাদের বলেছি। বাস মালিকদেরও বলা হয়েছে যে আপনারা ড্রাইভার কন্ট্রাক্টরকে কাউন্সিলিং করুন, যাতে তারা নিয়ম মেনেই গাড়ি চালায়। ধর্মঘট কখনো কোনো সমস্যার সমাধানের পথ হতে পারে না। প্রতি মাসে কিছু না হলে পরে যেই হারে বিয়ে নিয়মে কেস চলছে, পার গাড়ি 15 থেকে 20,000 টাকা শুধু কেস ছাড়াতে হবে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছে। আমার মনে হয় না মুখ্যমন্ত্রী সবটা জানে। পরিবহন দপ্তর এবং পুলিশ যে হারে পরিবহনের ওপরে, গণপরিবহনের ওপরে বোঝা চাপিয়ে দিচ্ছে, আগামী দিনে পরিষেবা দেওয়া যাবে না। তাই আমরা প্রথম থেকেই এটাকে বন্ধ করার জন্য কিংবা আমাদের সঙ্গে আলোচনার জন্য একটা রাস্তা রেখেছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বসুক, না হলে পরে এখান থেকে সরে আসা যাবে না। 22, 23, 24 আমরা যে পরিষেবা তুলে নেওয়ার জন্যই করেছি। আপনাদের মাধ্যমে প্রত্যেক যাত্রীর কাছে আমরা ক্ষমা প্রার্থী যে আমরা পরিষেবা দিতে পারছি না। আজকে আরো একটা বড় খবর আপনাদের দিই। জয়ন্ত সিং মানে এলাকার জয়ন্ত সিং, তার সেই বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ কলকাতা হাইকোর্টের। কামারহাটি পুরসভাকে বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং 2 মাসের মধ্যে এই বাড়ি ভেঙে ফেলতে হবে। জবরদখল করে যেভাবে তৈরি হয়েছিল জয়ন্ত সিং এর হোয়াইট হাউস, যার খোদিশ প্রথম পাই আমরাই TV9 বাংলা, সেই বাড়ি এবার ভেঙে ফেলতে হবে, তেমনটাই নির্দেশ। এটা পুরোপুরি পৌরসভার ব্যাপার। আমার এই যে জেনের বাড়ি বা জেনের বাড়ি যদি কোর্ট ভাঙার থাকে ভেঙে দেবে। মানে আমি তো যেতে পারি না, কারণ আমার হাতে তো কোদাল বেলচা নেই, আমার কাছে তো তোমার মেশিন নেই, রোলার নেই। এটা পৌরসভার ব্যাপার। নিশ্চয়ই পৌরসভাকে যখন অর্ডার দিয়েছে পৌরসভা সে মতো কাজ করবে। তো বিধায়ক হিসাবে আমি তো প্রতিদিন প্রত্যেকটা এলাকায় যাই না, হয়তো আমি জানি না এইটা মিস করেছি কী কারণে। অ্যাকচুয়ালি এই প্ল্যানগুলো সবই পৌরসভা থেকে হয়। কোনটা প্ল্যান আছে কোনটা প্ল্যান নেই
আর থাকলেও কেন আছে, নেই থাকলে, না থাকলে কেন নেই, এটা পৌরসভা বলতে পারবে। আমি শুনেছি আমার লয়ার কথা বলেছেন, তো আমি অপেক্ষা করছি অর্ডারটা পাওয়ার জন্য। মানে অর্ডারটা পেতে 2-3 দিন সময় লাগে। অর্ডার পাওয়ার পরে আমরা মুভ করব। মুভ করতে হবে, হ্যাঁ নিশ্চয়ই। আমি তো নিশ্চয়ই আমার ইসের অবমাননা করব না। আমার তো কোর্টের যে অর্ডার, সেই অর্ডারকে বাস্তবিকভাবে যে অর্ডারটা রয়েছে সেই অর্ডারটা আমাকে করতে হবে, অর্ডার মতো কাজ করতে হবে। এই মুহূর্তে একটা ছবি দেখাবো আপনাদের, যেটা আপনাদের বিচলিত করতে পারে, তবুও দেখাবো। তার কারণ এই মুহূর্তে এই ছবিটা কিন্তু বাস্তব। পূর্ব বর্ধমানের একটা ছবি, ঘুষখোরের চূড়ান্ত অমানবিক আচরণ করলো পুলিশ। ছবি দেখাবো আপনাকে, ছেলেকে দিয়ে দুর্ঘটনায় মৃত বাবার দেহাংশ তোলালো পুলিশ। অত্যন্ত অমানবিক একটা ঘটনা। এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের ঘুষখোরায় আজ। ডাম্পারের ধাক্কায় যেখানে ছিন্নভিন্ন হয়ে যায় বাবার দেহ, সেই দেহের মানে বাবার সেই দেহাংশ তোলালো ছেলেকে দিয়ে পুলিশ। পূর্ব বর্ধমানের ঘুষখোরায় চূড়ান্ত অমানবিক আচরণ পুলিশের। ছবি দেখাবো আপনাদের, যে ছবি হয়তো বিচলিত করতে পারে আপনাদের। ডাম্পারের ধাক্কায় ছিন্ন ভিন্ন বাবার দেহ। ছবি দেখাচ্ছি আপনাদের। পূর্ব বর্ধমানের ঘুষখোরায় ঘটনা ঘটেছে, যেখানে চূড়ান্ত অমানবিক আচরণ পুলিশের। ছেলেকে দিয়েই দুর্ঘটনায় মৃত বাবার দেহাংশ তোলালো পুলিশ। চূড়ান্ত অমানবিক পুলিশ। একজন লটারি বিক্রেতা, তার দেহ এবং তার ছেলেকে দিয়েই তার ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া দেহাংশ তোলালো পুলিশ। ডাম্পারের ধাক্কায় ছিন্ন ভিন্ন হয়ে যায় ওই ব্যক্তি। মনোতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, একটু ডিটেলে জানার চেষ্টা করব। মনোতোষ, কি হয়েছিল ঘটনাটা? দেখুন, সোমবার রাত 8টা নাগাদ ঘুষখোরা বাস টার্মিনাসের কাছে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় প্রদীপ কুমার দাস নামে এক ব্যক্তি। এবং যে প্রদীপ কুমার দাসের যখন মৃত্যু হয় তখন তার মৃতদেহের কাছে তার ছেলে যখন গিয়েছিল, তখন পুলিশ তার ছেলেকে দিয়ে তার মৃতদেহ তোলা করায়। মৃতদেহ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়েছিল রাস্তায়, এবং পুড়িয়ে সেই সব মৃতদেহগুলো তার ছেলেকে দিয়ে পুলিশ করানো করে, এমনটা কিন্তু অভিযোগ উঠছে। তার ছেলে অভিযোগ করছে, তার ছেলে সুদীপ দাস তিনি এটা অভিযোগ করছেন যে পুলিশ তাকে বলেছে সেই সময় ওখান থেকে মৃতদেহকে কুড়িয়ে এক জায়গায় করতে, এবং তারপর সেই মৃতদেহ পুলিশ নিয়ে যায় থানায়। এবং এই মর্মান্তিক ঘটনা, যেখানে তার বাবার মৃত্যু হয়েছে, সেই মৃতদেহ তার কাছে তার ছেলেকে তোলানো, এই ধরনের অমানবিক একটা আচরণ মনোতোষ বুঝতে পারছি। আপাতত ধন্যবাদ তোমাকে। সময়ের আগেই বর্ষা ঢুকছে দেশের মূল ভূখণ্ডে। 4 থেকে 5 দিনের মধ্যে বর্ষা আসছে কেরালায়। সাধারণত 1 জুন মৌসুমী বায়ু ঢোকে কেরালায়। 4 থেকে 5 দিনের মধ্যে বর্ষা আসছে উত্তর পূর্ব ভারতেও। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।